তো এখন আমি একটু অ্যানাটমি নিয়ে আলোচনা করি। যেহেতু এমআরআই সেজিটাল, টি ওয়ান সেজিটালে মিড সেজিটাল একদম ব্রেনের মাঝখানের ইমেজটা এখানে আছে, এবং এই ইমেজটাতে অনেকগুলা অ্যানাটমি আছে। তো যেমন উপর থেকে যদি দেখাই, যেমন সবার উপরে হচ্ছে এই যে সাদা যে অংশটা, এটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে মনে করে এটা বোন, কিন্তু এটা কিন্তু আসলে বোন না, এটা হচ্ছে আমাদের স্কিনের সাবকিউটেনাস ফ্যাট। ঠিক আছে, আমাদের স্কালের উপরে যে স্কিন থাকে ওই স্কিনটাই হচ্ছে এটা, স্কিনের যে ফ্যাটটা। তারপর স্কিনের নিচে যে কালো অংশটা, এটা হচ্ছে আমাদের স্কালের বোন। ঠিক আছে, এই পুরো যে কালো অংশটা এবং মাঝখানে যে যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলা কিন্তু আমাদের বোনের ভিতরে যে বোন ম্যারো থাকে সেগুলাই। মানে কালোটা হচ্ছে আমাদের শক্ত হাড়, এবং ভিতরে যে নরম হাড় থাকে এটা হচ্ছে এই সাদা যে অংশটা সেটাই। আবার নিচে যে কালো লেয়ার আছে এটা কিন্তু আবার শক্ত হাড়। ঠিক আছে, এই পুরাটাই হচ্ছে এই কালো যে অংশটা, এটা হচ্ছে আমাদের স্কাল। তারপর স্কালের নিচে আমরা দেখা গেছে এখানে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে মেনিনজেস, খুব পাতলা একটা লেয়ার। তারপরে আসে আমাদের ব্রেন। এখন ব্রেনের সামনের যে অংশ এটা হচ্ছে ফ্রন্টাল লোব। এই যে এখানে একটা সালকাস আছে, একটা ভাগ আছে, এই সালকাস থেকে সামনের অংশটুকু হচ্ছে ফ্রন্টাল লোব। তারপর এই পর্যন্ত হচ্ছে প্যারাইটাল লোব, তারপর হচ্ছে অক্সিপিটাল লোব, আর এই জিনিসটা হচ্ছে সেরেবেলাম। আর এটা এই পুরাটুকু হচ্ছে ব্রেন স্টেম। তো ব্রেন স্টেমের তিনটা অংশ, সেটা হচ্ছে মিড ব্রেন, পন্স এবং মেডুলা। আর এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের সামনের পার্টটা হচ্ছে জেনু, এবং শেষের পার্টটা হচ্ছে স্পেনিয়াম। এবং কর্পাস ক্যালোসামের নিচে থাকে ল্যাটেরাল ভেন্ট্রিকল, তারপর থাকে ফর্নিক্স, এবং ফর্নিক্সের নিচে থাকে থ্যালামাস। থ্যালামাসের নিচে এখানে ছোট ছোট অনেকগুলো অ্যানাটমি আছে, যেমন অপটিক ক্যাজমা আছে এখানে, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তারপর মেমোরি বডি, এটা হচ্ছে মিড ব্রেন তো দেখালাম, টেকটাম পিনিয়াল গ্ল্যান্ড, এটা হচ্ছে ক্লিভাস। আর এটা হচ্ছে স্ফেনয়েড সাইনাস। এটা হচ্ছে নেজোফেরিংস, এই যে কালো অংশটা এটা হচ্ছে নেজোফেরিংস। এবং নেজোফেরিংস এর সামনে হচ্ছে সফট প্লেট। আমাদের মুখের পিছনে যে অংশটা সেটা হচ্ছে সফট প্লেট, এবং সফট প্লেটের নিচে থাকে জিহ্বা বা টাং থাকে। আর এখানে মেডুলার সাথে যে স্পাইনাল কর্ড, সার্ভাইকাল স্পাইন, এখানে যে মিলিত হয়েছে এই দুই অংশটা সেটা হচ্ছে সার্ভাইকো মেডুলারি জাংশন। সার্ভাইকাল স্পাইন এবং ব্রেনের মেডুলা যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে সার্ভাইকো মেডুলারি জাংশন। তো এখন টি টু করোনাল ইমেজ আসছে, ব্রেনের টি টু করোনাল ইমেজের অ্যানাটমি। এখানে কিছু কিছু অ্যানাটমি আছে, যেমন উপরে যে এই কালো অংশটা এটা হচ্ছে আমাদের সুপেরিয়র সেজিটাল সাইনাস। এখানে একটা সাইনাস অর্থাৎ ভেইন আছে। তারপরে এটা হচ্ছে গ্রে ম্যাটার, ব্রেনের গ্রে ম্যাটার। আমরা জানি যে বাইরের যে অংশটা সেটা হচ্ছে গ্রে ম্যাটার, এবং ভিতরের যে কালো অংশগুলো সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তারপরে এই যে মাঝখানে যে আমরা সেজিটাল ইমেজে কর্পাস ক্যালোসাম দেখাইছিলাম, সেই কর্পাস ক্যালোসামের এটা হচ্ছে করোনাল ভিউ। আর এখানে কিছু ভেইন আছে, ইন্টারনাল সেরেব্রাল ভেইন। তারপর এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। তারপর এটা এই জিনিসটা হচ্ছে পুরাটা হচ্ছে সেরেবেলাম। এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল, সেরেবেলামের মাঝখানে ফোর্থ ভেন্ট্রিকেল। আর এটা হচ্ছে সিগময়েড সাইনাস, এটা একটা ভেনাস সাপ্লাই। তো এখন অ্যাক্সিয়াল ইমেজ গুলা কি কি হয় বা কিরকম হয় দেখতে, যেমন এটা হচ্ছে টি ওয়ান অ্যাক্সিয়াল, এটা হচ্ছে ফ্লেয়ার অ্যাক্সিয়াল, এবং এটা হচ্ছে টি টু অ্যাক্সিয়াল। এখন দেখো যে টি টু এবং ফ্লেয়ার এই দুইটা ছবি যদি আমরা তুলনা করি, তো দুইটা ছবির মধ্যে যে মিল আছে, কোন জিনিসটা মিল আছে, সেটা হচ্ছে যে দুইটা ছবিতেই ব্রেনের যে হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার কিন্তু ডার্ক আসছে। টি টু তে ডার্ক এবং ফ্লেয়ারেও ডার্ক, এবং গ্রে ম্যাটার যেটা চারপাশে থাকে, বাইরের সাইডে থাকে, সেটা কিন্তু ব্রাইট আসছে, এবং টি টু তেও ব্রাইট আসছে। এটা হচ্ছে এই দুইটার মধ্যে মিল।
আর দুইটার মধ্যে সবচেয়ে অমিল হচ্ছে, পার্থক্য হচ্ছে যে তাদের ফ্লুইড লেভেল, ফ্লুইডের কালারটা দেখো, যে সিএসএফ এর কালার ফ্লেয়ারের একদম কালো এবং টি2 তে একদম সাদা। তো এটাই মূলত পার্থক্য ফ্লেয়ার এবং টি2 এর মধ্যে, যে সিএসএফ ফ্লেয়ারে কালো হবে এবং টি2 তে সাদা হবে। আর টি1এও ফ্লুইড কালো হবে, কিন্তু টি1 এ হোয়াইট ম্যাটারটা ব্রাইট হবে, গ্রে ম্যাটারটা ডার্ক হবে। তো এগুলো হচ্ছে ইমেজ বুঝতে হবে, চিনতে হবে। এখন এক্সিয়াল ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইমেজ, টি1 ইমেজ, এটা টি2 ইমেজ, এটা হচ্ছে ফ্লেয়ার ইমেজ, তিনোটাই এক্সিয়াল ইমেজ। কিন্তু এখানে একটা প্যাথোলজি আছে, তার ল্যাটারাল ভেন্ট্রিকেলের, লেফট ল্যাটারাল ভেন্ট্রিকেলের সাইডে একটা প্যাথোলজি আছে। তো টি1 এ এরকম আসছে, আবার টি2 তে এরকম আসছে, এবং ফ্লেয়ারে এরকম আসছে, অর্থাৎ হাইপার তো ইন্টেন্স আসছে। এরকম থাকলে তো আমাদের এটা তো কন্ট্রাস্টার দরকার আছে কি? হ্যাঁ, যদি এরকম প্যাথোলজি থাকে, তো এরকম থাকলে আমাদের আগে দেখতে হবে যে এই ডিফিউশন ইমেজটা দেখতে হবে, ডিফিউশনে কি এটা কি কিরকম আসে। এটা যদি বেশি ডিশ সাদা আসে, তাহলে বুঝতে হবে যে এটা স্ট্রোক। হ্যাঁ, আর আমি এখন এটা বলতে পারি যে আমি বলতে পারি এটা একটা স্ট্রোক। কারণ কি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যদি এটা টিউমার হইতো, তাইলে টিউমার হলে এই আশেপাশের টিস্যু গুলাতে একটা ইফেক্ট পড়তো, অর্থাৎ টিউমারের চাপে এই টিস্যু গুলা একটা ছোট হয়ে আসতো বা টান লাগতো, এই পাশ থেকে টান লাগতো, এই পাশে চাপ খেয়ে থাকতো। আর টিউমার থাকলে আরেকটা জিনিস হয়, যে টিউমারের আশেপাশে এডেমা হয়, অর্থাৎ ফ্লুইড আসে, ব্রেন টিস্যুতে ফ্লুইড জমা হয়। তখন আমি বুঝতে পারি যে এটা আসলে টিউমার। তো যেহেতু এই অংশ ছাড়া অন্যান্য অংশগুলো ঠিক আছে, আশেপাশের অংশগুলো কোনো সমস্যা নাই, তো আমি ধরে নিতে পারি এটা একটা স্ট্রোক। এখানে আরো এক্সিয়াল ইমেজ আছে, এটা হচ্ছে টি1, এটা হচ্ছে টি2, এটা হচ্ছে ফ্লেয়ার, এটা টি1, এটা টি2, এটা ফ্লেয়ার। এখন হচ্ছে ডিফিউশন ওয়েটেড ইমেজ আসছে। ডিফিউশন ওয়েটেড ইমেজ যখন আমরা করব, স্ক্যান শেষ হওয়ার পরে আমরা তিনটা সিরিজ আসবে, একই একটা ফোল্ডারে তিনটা সিরিজ আসবে ডিফিউশনের মধ্যে। তো প্রথম ডিফিউশনটা হবে হচ্ছে, যার ভ্যালু হবে বি ভ্যালু হবে 0, এবং আরেকটা বি ভ্যালু হবে 1000, এবং এই 1000 যে সিরিজটা, এই সিরিজটা আমরা ডিফিউশন হিসেবে প্রিন্ট করব। এবং আরেকটা আসবে এডিসি। এডিসিটা আমরা সাধারণত প্রিন্ট করি না, যদি রেডিওলজিস্ট চায় সেক্ষেত্রে আমরা এডিসিটা প্রিন্ট করি। এই ডিফিউশনের একটা স্ক্যান নিলেই কিন্তু এই তিনটা সিরিজ চলে আসবে, কিন্তু তিনটার মধ্যে আমরা শুধু যার বি ভ্যালু 1000 যেটা, সেটা আমরা প্রিন্ট করবো। এখন এই যে আমরা ডিফিউশনে কিভাবে স্ট্রোক বোঝা যায়, যেমন এই যে ডিফিউশনে দেখা যায় যদি স্ট্রোক থাকে, এরকম সাদা হয়ে যাবে, স্ট্রোক যেসব জায়গায় আছে এরকম সাদা হয়ে যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে যে বেজাল গ্যাংলিয়াতে ছোট্ট একটা স্ট্রোক আছে। তো ডিফিউশনে স্ট্রোক গুলা খুব ভালো বোঝা যায়, যেগুলো অ্যাকিউট স্ট্রোক, গুলো খুব ভালো বোঝা যায়। এই আরেকটা ডিফিউশন ইমেজ, এখানে দেখছে মাল্টিপল ইসকেমিক স্ট্রোক আছে, ছোট ছোট অনেকগুলা স্ট্রোক আছে রোগীর। এখন দেখি ডিফিউশন ওয়েটেড ইমেজ কিভাবে স্ট্রোক ধরা পড়ে খুব ভালোভাবে। যেমন এখানে টি1 ইমেজে দেখা যাচ্ছে যে রোগীর ব্রেনের লেফট সাইডে এখানে হাইপো ইন্টেন্স সিগন্যাল সিগন্যাল আছে, অর্থাৎ এখানে সিগন্যালটা একটু ডার্ক হয়ে গেছে, এটা হচ্ছে। আবার টি2 তে একটু ব্রাইট হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো একটা ঝামেলা থাকতে পারে, রোগের কোনো ঝামেলা থাকতে পারে। আর ডিফিউশন ইমেজ আসার পরে আমরা কনফার্ম হলাম যে এই এতটুকু অংশ রোগীর স্ট্রোক করছে, অর্থাৎ এতটুকু অংশ রোগী আহ, কাজ করতেছে না, এতটুকু অংশ ব্রেনের টিস্যু গুলো স্ট্রোক হওয়ার কারণে টিস্যু গুলো মারা গেছে এবং টিস্যু থেকে ফ্লুইড ছেড়ে দিছে, তার কারণে এগুলো ডিফিউশনে সাদা দেখা যাচ্ছে এই এরিয়াটা। এখন এডিসি ইমেজ কিভাবে হেল্প করে? এডিসি ইমেজটা হচ্ছে আসলে ডিফিউশনে যেরকম দেখা যাবে
সাদা দেখা যাবে স্ট্রোকটা, কিন্তু এডিসি তে আবার কালো দেখা যাবে। এবং এই দুইটা কম্পেয়ার করে কনফার্ম হওয়া যায় যে এটা আসলে স্ট্রোক। যদি ডিফিউশনে এরকম সাদা আসে আর এডিসি তে এরকম কালো আসে, তাহলে বুঝতে হবে যে আসলে রোগী এটা স্ট্রোক হয়েছে। এবং স্ট্রোকের বিভিন্ন সময়সীমা আছে, যেমন অ্যাকিউট স্ট্রোক, অর্থাৎ তৎক্ষণাৎ স্ট্রোক করার পরে এমআরআই করা হয়েছে, তারপর 24 ঘন্টা পরে, তারপর 7 দিন পরে, এবং 30 দিন পরে কিরকম দেখা যাবে। তো যত বেশি দিন হবে তত আসলে ডিফিউশন হয়ে স্ট্রোকটা মানে ভালো কম দেখা যাবে, এবং এডিসি তে সাদা হয়ে যাবে, এবং টি2 তে বেশি হাইপার ইন্টেন্স হয়ে যাবে। তারপর আমরা ফ্লেয়ারে দেখতে পাচ্ছি এখানে রোগীর ইনফার্ক্ট আছে, অর্থাৎ স্ট্রোক করেছে রাইট সাইডে, এবং ডিফিউশন দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা এরিয়া স্ট্রোক করছে, এবং এডিসি তে কালো হয়ে আসছে এরিয়াটা, ডার্ক আসছে, তার মানে রোগী স্ট্রোক কনফার্ম। এখন আছে হেমোরেজ। তো এই কাজটি শেষ হওয়ার পরে 10 মিনিট বিরতি দেওয়ার পরে আবার ক্লাস শুরু হবে। তো হয়তো আর 1 মিনিট ক্লাস চলবে। তো এই হেমোরেজটা ব্রেনে, এটা এটা একটা হেমোরেজ ইমেজ বা জিআরই ইমেজ। তো জিআরই ইমেজে হেমোরেজ থাকলে এরকম দুই চারপাশে কালো রিং এর মতো দেখায়। আবার হেমোরেজ আবার এরকমও দেখায়, কালো কালো দেখায়, ছড়ানো ছিটানো। আবার যদি মাইক্রো হেমোরেজ থাকে, অর্থাৎ ছোট ছোট, ব্রেনের সব জায়গায় মাইক্রো হেমোরেজ থাকে, সেক্ষেত্রে এরকম ছোট ছোট কালো কালো অংশ দেখা যায়। যেহেতু হেমোরেজ বা ব্লাডের ভিতরে আয়রন থাকে, তো আয়রন একটা ফেরোম্যাগনেটিক মেটাল, সেজন্য এমআরআই তে এরকম ডার্ক সিগন্যাল আসে। তো এখন ব্লাডের বিভিন্ন পর্যায় আছে। এখন ব্লাডের বিভিন্ন স্টেজ আছে, অর্থাৎ ব্লাড কিন্তু যখন ব্লিডিং হয়, যত সময় যায় তার বিভিন্ন স্টেজ ফলো করে। এক এক সময় কিন্তু এক এক রূপ ধারণ করে এই ব্লাডটা। যেমন অক্সি হিমোগ্লোবিন একটা পর্যায়ে, এই পর্যায়ে দেখা গেছে যে ব্লাডটা টি1 এ এরকম দেখায়, তারপর টি2 তে এরকম দেখায়, জিআরই তে এরকম দেখায়, আবার ডিফিউশন এরকম দেখায়। তো অক্সি হিমোগ্লোবিন পর্যায়টা হচ্ছে হাইপার অ্যাকুয়েট হেমোরেজ, মানে 12 ঘন্টার কম সময়ের মধ্যে এমআরআই করা হয়েছে হেমোরেজ হওয়ার পরে, তখন কিন্তু এরকম আসে। তো আরেকটা স্টেজ হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিন, সেটা হচ্ছে অ্যাকিউট হেমোরেজ, অর্থাৎ 12 ঘন্টা থেকে 2 দিন, এই সময়টার মধ্যে যদি এমআরআই করা যায়, সেটা হচ্ছে ব্লিডিং এর ডিঅক্সি হিমোগ্লোবিন স্টেজ। এবং এই স্টেজে টি1 এ আইসো ইন্টেন্স থাকে, টি2 তে থাকে, টি2 এবং ফ্লেয়ার এবং জিআরই সবগুলাতেই ডার্ক সিগন্যাল পাওয়া যায়। তারপর আছে মেথমোগ্লোবিন। এই স্টেজে ইন্টারসেলুলার ব্লিডিং হয়, তখন এই স্টেজটা হচ্ছে 2 দিন থেকে 1 সপ্তাহ মধ্যে এই সময়টা ধরা হয়। এবং এই সময়ে টি1 এ ব্লিডিংটা ব্রাইট দেখা যায়। একমাত্র এই সাব অ্যাকিউট স্টেজে হেমোরেজটা টি1 এ ব্রাইট দেখা যায়, এবং বাকি সব প্রোটোকলে ডার্ক দেখা যায়, এরকম কালো হয়ে থাকে।